আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চট্টগ্রামে সুগার মিলের আগুন 2 দিনেও নেভেনি। গলিত চিনি পড়ছে কর্ণফুলী নদীতে, মরছে মাছ। চিনির গুদামের আগুনের প্রভাব বাজারে, সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। দাম বাড়ালে শাস্তির হুঁশিয়ারি। অগ্নি নিরাপত্তা না থাকায় কেএফসি সহ 4 প্রতিষ্ঠানকে 7 লাখ টাকা জরিমানা, সংশোধনে 1 মাস সময়। সিরাজগঞ্জে মেডিকেল ছাত্রকে গুলির ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফ বরখাস্ত। অস্ত্র মামলায় 7 দিনের রিমান্ডে চায় পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুদিনেও পুরোপুরি নেভানো যায়নি এস আলম গ্রুপের গুদামের আগুন। তার ওপর নতুন সংকট তৈরি করেছে গলিত সেই পোড়া চিনির তরল। খালনালা দিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। এতে পানিতে ভেসে উঠছে মৃত মাছ ও অন্যান্য জলজ প্রাণী। বিশেষজ্ঞরা বলছেন, এই দূষণে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বিপুল অপরিশোধিত চিনি পুড়ছে আগুনে, আর এই গলা চিনি কালো আলকাতরার মতো ছড়াচ্ছে চারপাশে। এস আলমের কারখানার দুপাশের নালা বেয়ে এই কালো তরল রাস্তা উপচে খাল নালা হয়ে পড়ছে 200 মিটার দূরে কর্ণফুলী নদীতে। বিপুল এই বর্জ্যে দূষিত হচ্ছে পানি, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। পানিটা বিষাক্ত হয়ে গেছে। আমাদের চট্টগ্রাম কর্ণফুলী নদীতে পানিটা যাচ্ছে, এখানে অত মাছ পানি যেগুলো আছে এগুলা খেয়ে মারা যাচ্ছে। এগুলা দুর্গন্ধ হয়ে গেছে, হাঁটা চলার অসুবিধা হচ্ছে, নাকের সমস্যা হচ্ছে। পোড়া চিনির এই তরলে মারা পড়ছে নানা প্রজাতির মাছ। সেসব ধরতে নদীর পাড়ে এখন স্থানীয়দের ভিড়। পানির কালা তো নষ্ট হয়েছে, যে মাছ আছে সবগুলো মরে যেতেছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্ণফুলীর এই অংশে এমনিতেই দ্রবীভূত অক্সিজেন কম, তার উপর এই দূষণের সংকট আরও বাড়ছে, যার প্রভাব সরাসরি পড়ছে মাছ ও জলজ প্রাণীর উপরে। যেহেতু এটা জোয়ারভাটা নদী, এখানে জোয়ার এবং ভাটার ফলে এগুলো নিউট্রালাইজ হয়ে যাবে। হয়তো এটা কিছুদিন সময় লাগবে, কিন্তু নিউট্রালাইজ হওয়ার আগেই যে সমস্ত স্পিসিসগুলো এই লোকেশনের মধ্যে থাকবে সবগুলো কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সুগার মিলের যে বর্জ্যগুলো সেগুলো সরাসরি নদীতে না ফেলে যদি ডাইভার্ট করে যদি কোনো একটা জায়গায় যদি জমা করা যেত, তাহলে সেটা হয়তো অন্য কোনো কাজে আসতে পারত। গত সোমবার বিকেল 4টায় এস আলম গ্রুপের চিনিকলের এই গুদামে আগুন লাগে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে এস আলমের চিনির গুদামে লাগা আগুনের প্রভাব বাজারে। এরই মধ্যে খুচরায় প্যাকেটজাত চিনির কেজিতে বেড়েছে 2 টাকা। বাড়তি খোলা চিনির দামও। এজন্য বিক্রেতারা দুষছেন মিলারদের। যদিও বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন, গুদামের আগুনের কারণে চিনির দামে প্রভাব পড়বে না। তবে এখনই ব্যবস্থা না নিলে দাম আরও বাড়ার আশঙ্কা ভোক্তাদের। সোমবার চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গুদামে ভয়াবহ আগুনের সূত্রপাত। একদিন স্থায়ী হওয়া আগুনে পুড়ে গেছে মজুদ থাকা চিনি। যদিও এর পরিমাণ নিয়ে সুস্পষ্ট তথ্য মিলছে না। মঙ্গলবার বাণিজ্য প্রতিমন্ত্রী 30,000 টনের তথ্য দিলেও মিল কর্তৃপক্ষের দাবি 1 লাখ টনের বেশি চিনি নষ্ট হয়েছে। রমজান মাসে বরাবরই চিনির চাহিদার সঙ্গে বাড়ে দাম। এবার চট্টগ্রামে চিনির গুদামে আগুনের উত্তাপ ছড়িয়েছে বাজারেও। হঠাৎই প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য 144 থেকে বেড়ে 146 টাকা, আর খোলা চিনির বস্তায় বেড়েছে 30 টাকা পর্যন্ত। খোলাটা আমরা কিনতে পারি এখন হলো 6,700 টাকা। আমরা পার কেজি খোলা বিক্রি করতেছি 140 টাকা। আমাদের কিনা পড়ছে 138, বিক্রি রেট 140। এখন 2 টাকা করে আবার বাড়াই দিচ্ছে, 140 টাকা এখন কিনা, 142 বিক্রি, এমআরপি 146। কিন্তু কোম্পানি তো আমাদেরকে জবাবদিহি করে না, কি কারণে দাম বাড়লো। এই ধরেন 2-3 দিনের কেজিতে 2 টাকা 3 টাকা বাইরে গেছে। এখন যদি একটু চাপে না রাখে তাইলে এই কদিনে 5-7 টাকা ডিফারেন্স হয়েছে। দেশে বছরে 20 থেকে 22 লাখ টন চিনি আমদানি হয়। বাজারে এসব চিনি বাজারজাত করে হাতে গোনা 5-6টি প্রতিষ্ঠান। আমদানি শুল্ক কমানোর পরও চিনির দাম বাড়ানোর অপচেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রীর। বাজারে সাফিসিয়েন্ট পরিমাণের চিনি সাপ্লাই আছে, যদি কোনো মিল
তার মিল গেটের দাম 1 টাকাও বাড়াইয়া থাকে, আমি সেই মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করেন। এদিকে দাম সমন্বয়ের 1 সপ্তাহ পরও বাজারে মিলছে না সরকার নির্ধারিত 163 টাকা লিটারে সয়াবিন তেল, বিক্রি হচ্ছে বাড়তি দামেই। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় জরিমানা গুনতে হলো কেএফসি, ডোমিনোস পিৎজা, সিক্রেট রেসিপির মতো নামকরা রেস্তোরাঁকেও। সকালে রাজধানীর খিলগাঁওয়ে রাজুকের অভিযানে 7 প্রতিষ্ঠানকে 9 লাখ টাকা জরিমানা করা হয়। ব্যবস্থা নিতে সময় দেওয়া হয় 1 মাস। অনুমোদনহীন স্থাপনা ও অনিয়মে গুলশানে 3 প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বেইলি রোডের গ্রিন কটেজে আগুন যেন হঠাৎ চোখ খুলে দিয়েছে রাজুক সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। নড়ে চড়ে বসেছে অন্যান্য সংস্থাগুলোও। বুধবার সকালে তৃতীয় দিনের মতো বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় রাজুক। খিলগাঁওয়ে বহুতল আবাসিক ভবনে করা হয়েছিল নামকরা বেশ কয়েকটি রেস্টুরেন্ট। ডোমিনোস পিৎজায় রেস্তোরাঁর জন্য রাজুকের অনুমোদন কিংবা ফায়ার সার্ভিসের নবায়ন নেই। এ কারণে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তারা যদি আমাদের একটু সময় দেয় যে আপনার এই পেপারস লাগবে বা এই করতে হয়, কাঠামোগত চেঞ্জ করতে হবে, আমরা ওইভাবে করতে প্রস্তুত এবং আমরা আমাদের জানাইলে আমরা আবার প্রত্যেকটা রেস্টুরেন্টে সেভাবে আমরা আবার এটা প্রসেস করে এটা আগাবো। একই ভবনে কেএফসি ও সিক্রেট রেসিপিও দেখাতে পারেনি ফায়ার সার্ভিসের সনদ, তাদেরও গুনতে হয় 2 লাখ টাকা এবং চায়না রেস্টুরেন্টকে জরিমানা করা হয় 1 লাখ টাকা। সেখানে ইমার্জেন্সি এক্সিটগুলো আছে কিনা, ফায়ারের লাইসেন্স আছে কিনা, জেলা প্রশাসনের লাইসেন্স আছে কিনা সেগুলো আমরা চেক করছি এবং একই সাথে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছি। বিশেষ করে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে তারা কোন দিক থেকে এক্সিট করবে এই সমস্ত ইয়ে করে। তো বিভিন্ন জায়গায় আমরা ব্যত্যয় পেয়েছি, সেই ব্যত্যয়ের অংশ হিসেবে আমরা জরিমানা করেছি। এদিকে গুলশানে অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ধানসি রেস্টুরেন্টে 40,000 টাকা আর কাচ্চিবাই রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারণে 1 লাখ টাকা জরিমানা করা হয়। গুলশানের ভবনগুলোতে অফিসের অনুমোদন থাকলেও আইন না মেনে করা হয়েছে অসংখ্য রেস্তোরাঁ। এগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। আমরা পরামর্শ করে তাদেরকে বিষয়টি ভালো করে বুঝিয়ে বলেছি এবং তারা যে এই বিষয়টি তারা করতে পারেনি এই কারণে তাদের 1 লক্ষ টাকা অর্থদণ্ড কিন্তু জরিমানা করা হয়েছে। আমার পক্ষ থেকে এখানে 1 লক্ষ টাকা এবং এখানে 50,000 টাকা, 1.5 লক্ষ টাকা আমি জরিমানা করেছি এবং তারা অর্থদণ্ড আদায় করা হয়েছে। বিভিন্ন আইনে কিন্তু করা হয়েছে। এদিকে অবৈধ স্থাপনা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেস্তোরাঁয় অভিযান চললেও ভবন মালিকেরা যাতে পার পেয়ে না যান সেদিকে সতর্ক থাকার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজা এলেই যারা পণ্য মজুত করে অযৌক্তিকভাবে দাম বাড়ায় সেসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করায় কোনো বাহিনীর উপর অন্য দেশের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য হতে পারে না। র্যাব ফোর্সেসের 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবার, এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নিজ বক্তব্যে সন্ত্রাস নাশকতা, জঙ্গিবাদ দমনে ভূমিকার প্রশংসা করে আধুনিকায়নের মাধ্যমে র্যাবের সক্ষমতা আরও বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে সাফল্য। এক পর্যায়ে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমাদের সংস্থা তারা দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যখন কোনো অপরাধী শনাক্ত করবে, ধরবে আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেজন্য আরেকটি দেশ এসে স্যাংশন দেবে, এটা আমাদের কাছে কখনো গ্রহণযোগ্য নয়। স্যাংশন কখনো একতরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি, সে অধিকারও আমাদের আছে। রমজান মাসে পণ্য মজুত করে যেসব ব্যবসায়ী অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ায়, র্যাবকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান। পণ্যগুলি আমাদের প্রয়োজন, সেগুলি মজুতদার করে রাখা, সেগুলি দাম বৃদ্ধি করা বা নানা রকমের কারসাজি করে থাকে। এই অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরা কারবারি, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিএনপি নানা প্রতিবন্ধকতার মাধ্যমে ভোট বানচালের চেষ্টা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র দেখতে চায় না তারাই নির্বাচন নিয়ে খুশি হতে পারেনি। তবে এই নির্বাচন মেনে নিয়ে সরকারকে অভিনন্দন জানিয়েছে জনগণ ও বন্ধুপ্রতিম দেশগুলো। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রোজায় বাজার স্বাভাবিক রাখতে নিত্যপণ্য দ্রুত খালাসের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর। সম্প্রতি এ নিয়ে ব্যবসায়ীদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বলা হয়েছে, রোজায় স্বাভাবিকের চেয়ে পণ্যের চাহিদা বাড়ে। বর্তমানে বন্দরে প্রায় 29,000 TEUS FCL কন্টেইনার এবং বিভিন্ন শেডে অনেক পণ্য রাখা আছে। এসব কারণে বন্দর পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে। জাহাজ থেকে কন্টেইনার লোডিং আনলোডিংয়ের কাজে গতি আনতে এবং পণ্য দ্রুত খালাস করার অনুরোধ জানানো হয়েছে। পোশাক শিল্পে কাঁচামাল ও বিপজ্জনক পণ্য ছুটির দিনেও খালাস করা যাবে। চামড়া রপ্তানি বাড়াতে কোরবানি পর্যন্ত ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী পরিবেশ সনদ দেয়া হবে। বুধবার সাভার চামড়া শিল্প নগরীতে এ তথ্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, কেউ নিজ উদ্যোগে বর্জ্য শোধনাগার চালু করলে বাধা দেয়া হবে না। সাভারের চামড়া শিল্পনগরী চালু হয় 2017 সালে, কিন্তু এখনও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের উন্নয়ন হয়নি। ফলে দূষিত হচ্ছে পাশের ঢলেশ্বরী নদীর পানি। এমন পরিস্থিতিতে ট্যানারি মালিক, বিসিক ও পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্যই সিইটিপির সমস্যা দূর হচ্ছে না। তাই কোরবানির চাপ সামলাতে ট্যানারি ব্যবসায়ীদের কিছুটা ছাড় দেয়া হবে। পরিবেশ মন্ত্রণালয়ের কথাটা হলো যে যদি আপনি আমার মানটা মিট না করেন, আমার স্ট্যান্ডার্ডসের যদি না আসতে পারেন, তাহলে সেটাও আমরা তাহলে কিভাবে সার্টিফাই করব। তো সেখানে মাননীয় পরিবেশ মন্ত্রী এতটুক রাজি হয়েছেন যে কিছুক্ষণের সময় জন্য উনি কিন্তু স্ট্যান্ডার্ডটা একটু রিল্যাক্স করে উনি ব্যবসায়ীদেরকে সার্টিফিকেট দিবেন। তবে পরিবেশ মন্ত্রী বলেন, সাময়িক ছাড় দেওয়া হলেও পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের বিষয়ে কঠোর থাকবে সরকার। কোরবানির পর পরিবেশ দূষণকারী কারখানা সনদ বাতিল করা হবে। ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা কিন্তু তার দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব পালন করে নাই বলে এখন হয়তো আমাদের যে ইন্ডিভিজুয়াল শিল্প ইউনিটগুলো আছে তাদের উপরে এই দায়িত্বটা যাচ্ছে। সো ছাড় নীতিগত ছাড় না, তবে আমরা যদি কোনোভাবে ছাড় দিয়ে এটাকে অ্যাকোমোডেট করতে পারি, যতটুকু করতে পারি সেই চেষ্টাটা আমরা আন্তরিকভাবে করব। ট্যানারির সিইটিপি সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি শিল্পমন্ত্রীর। স্বাভাবিকভাবে আমরা সে ব্যাপারে নির্দেশনা দিয়েছি এবং আমি বিশ্বাস করি এখন আর এগুলি হচ্ছে না, হবেও না। আমার মনে হয় আমরা অত্যন্ত সতর্ক, আমাদের ট্যানারি যারা এখানে আছেন, নতুন কর্মকর্তাবৃন্দ যারা আছেন তারা অত্যন্ত সতর্ক। বর্তমানে সাভার চামড়া শিল্প নগরীতে চালু রয়েছে 141টি ট্যানারি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমি সংক্রান্ত কাজে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে তিনি এই আহ্বান জানান। মতবিনিময় সভায় জেলা প্রশাসকেরা ভূমি অধিগ্রহণ, কৃষি জমি রক্ষা, খাস জমি নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এ সময় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের সহযোগিতার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, হয়রানি ও দুর্নীতি কমাতে ডিসিদের ভূমিকা রাখতে হবে। তিনি জানান, ভূমি অপরাধ আইন আসছে, যার মাধ্যমে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য বন্ধ হবে। জমির দলিল যার সেই পাবে মালিকানা। অর্পিত সম্পত্তি আইনেও পরিবর্তন আসছে বলে জানান ভূমিমন্ত্রী। বলেন, ব্যক্তি পর্যায়ে অর্পিত সম্পত্তি নামজারির জটিলতা দূর হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং সহ জেলা প্রশাসকদের পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়া এবছর এডিস মশা নিয়ন্ত্রণে সারা দেশের জন্য 40 কোটি টাকা বরাদ্দ মিলেছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রণালয় তো এটা নজরদারি করবে, ডিসি, ইউনো, এসি ল্যান্ড, এবং সব থেকে ভালো যে আমাদের তথ্যগুলি সেটা স্থানীয়ভাবে আমরা বিভিন্ন সময় পরিদর্শন করছি। জনগণের কাছ থেকে কমপ্লেন আসলে অবশ্যই সেটাকে ভেরিফাই করা হবে, তদন্ত করা হবে এবং যদি প্রমাণিত হয় তাহলে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য 6 কোটি টাকার ওষুধ কেনার জন্য আমরা পারচেজ কমিটি থেকে পাশ করাই দিয়েছি। তারা আমদানি করবে সরাসরি, এটা একদিনও ডিলে করা হয়নি। হ্যাঁ, তো অর্থাৎ এই প্রস্তুতিগুলো আমরা নেওয়া আছে। এডিস মশাকে মোকাবিলা করার জন্য সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলোর ব্যাপারে আমরা একটা সঠিক সময়ে সবগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন। ভোটের পাশাপাশি প্রার্থীদের কর্মী সমর্থকদের মিছিল, স্লোগান আর অবস্থান ঘিরে সতর্ক নজর ছিল সবার। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই প্রথম দিনে ভোট দিয়েছেন 3261 জন আইনজীবী।
কাল শেষ দিনে ভোট গ্রহণ শুরু হবে সকাল 10টায়। দলীয় নির্বাচন না হলেও দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে দিনভর সতর্ক নজর ছিল সব দলের। নিজ নিজ প্যানেলের পক্ষের ভোটার টানতে বারভবনের ভোটকেন্দ্র ঘিরে সরব ছিল আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবী নেতারা। একদিকে চলে ভোট, অন্যদিকে মিছিল স্লোগানে ব্যস্ত ছিল কর্মীরা। আমরা চাই যে একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটাকে আমরা সবসময় উৎসাহিত করি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী, এটা বজায় থাকুক। খুবই সুন্দর হয়েছে এবং আমি নিজে ভোট দিয়ে আসছি, ভেতরেও অনেক সুন্দর পরিবেশ। আদালত অঙ্গনেই শুধু নয়, নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে হাইকোর্ট ফটকের বাইরেও। স্বতন্ত্র সম্পাদক প্রার্থী যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী নাহিদ সুলতানা জুথির পক্ষে অবস্থান নেয় ঢাকা মহানগর যুবলীগের নেতাকর্মীরা। যদিও সাদা শার্টধারী বহিরাগতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী। ভোট হয় না, মারামারি হয়, বন্ধ হয়ে যায়, ভোট চুরি হয়, থাকতেই পারে। যদি শুদ্ধ ভোট হয় সেটা একমাত্র আমার জন্যই হচ্ছে। লোক থাকলে যদি তারা জাল ভোট না দেয় তাহলে পরে আর কোনো কথা নেই। প্রথম দিনে ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে বলে সন্তোষ জানালেও বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুই প্যানেলের প্রার্থীরা সতর্ক শেষ দিনের ভোট নিয়ে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য আমরা সবসময় সংগ্রাম করছি, সেই নির্বাচনের মাধ্যমে যে ফলাফল হবে সেই ফলাফল মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কেন মেনে নেব না? আমরা তো এমন একটা নির্বাচনই প্রত্যাশা করি যে আইনজীবীরা ভোট দিবে, তাদের নেতা নির্বাচন করবে, এখানে কোনো ধরনের নেপোটিজম হবে না। পরিবেশটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বজায় আছে। আমাদের তরফ থেকে কোনো প্রেশার নাই, বরঞ্চ উল্টা আমাদের উপর কিছু প্রেশার তৈরি করা হচ্ছে। অন্য দুইজন সম্পাদক প্রার্থী যিনি রয়েছেন তাদের লোকজন এখানে বাইরের পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে সেরকম সমস্যা হচ্ছে না। প্রায় ৮,০০০ ভোটারের মধ্যে বৃহস্পতিবার শেষ দিনে ভোট দেবেন আরও ৪,৫০০ আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের সঙ্গে প্রতারণা করে নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার। সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে তার বনানীর বাসায় দেখতে গিয়ে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশি বিদেশিদের বিভ্রান্ত করে ক্ষমতায় থাকা যাবে না। এ সময় মেজর হাফিজের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের মঈন খান বলেন, ৭ জানুয়ারির আগে সরকারি প্রলোভনে নথি স্বীকার করেননি বলেই হয়তো তাকে কারাগারে যেতে হয়েছে। তিনি বলেন, বিএনপি মহাসচিব থেকে তৃণমূল নেতাকর্মী কেউই প্রতিহিংসা থেকে বাদ যায়নি। প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, বিচার ব্যবস্থা বলুন, সংসদ বলুন, নির্বাচন কমিশন বলুন, সব কিছু আজকে এই প্রতিহিংসার রাজনীতির কারণে থেকে বের হয়ে আসার একটি মাত্র উপায় আমাদের যে মানসিকতা, সেই মানসিকতার পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম সকলের জন্য, কোনো বিভাজন সৃষ্টি করে এখানে একটি গোষ্ঠী অপর একটি গোষ্ঠীর উপরে অন্যায়ভাবে রাজত্ব করবে, সেই জন্য বাংলাদেশ সৃষ্টি। দেশের আগামীর অর্থনীতি বঙ্গোপসাগর নির্ভর হবে। এর সঠিক ব্যবহারে সুনীল অর্থনীতিতে সুফল আসবে। তাই অসীম জলরাশির তলদেশে মাছ, সামুদ্রিক শৈবাল, মূল্যবান ভারী খনিজ উত্তোলন করতে হবে। তবে লুকিয়ে থাকা এই সম্পদ আহরণে দরকার আধুনিক গবেষণা জাহাজ, মেরিন অ্যাকুরিয়াম সহ উন্নত তথ্য ভাণ্ডার। কর্মকর্তাদের উচ্চতর শিক্ষার ঘাটতিও রয়েছে। সুনীল অর্থনীতি উন্নয়ন নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা। সাগরতলে গ্যাস হাইড্রেট মিথেন আগামীর বিকল্প জ্বালানি। আহরিত হাইড্রোজেনের বিকল্প জ্বালানি হিসেবেও ব্যবহারের চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেটের সন্ধান পাওয়া গেছে। বঙ্গোপসাগরের ১,১৮,৮০০ কিলোমিটার এলাকা বাংলাদেশের। এই সমুদ্র সীমায় বিপুল পরিমাণে আছে হাইড্রেট গ্যাস। ২২০ প্রজাতির সিউইড, ৩৪৭ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪৯৮ প্রজাতির ঝিনুক, ৬৩ প্রজাতির চিংড়ি, লবস্টার, কাঁকড়ার সাথে আছে ৬১ প্রজাতির সিগ্রাস। তবে মূল্যবান এই সম্পদ আহরণে দরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার। গড়তে হবে ওশনোগ্রাফিক উচ্চতর জ্ঞান সমৃদ্ধ কর্মকর্তা। নিজস্ব জাহাজও যেমন নাই, এবং আমি কি বলবো যে আমাদের এক্সপার্ট বা স্কিল ম্যান পাওয়ারেরও এখনো অভাব রয়ে গেছে। ওশেন অ্যান্ড ক্লাইমেট রিসার্চ নিয়েও আমাদের কাজ করা খুব একটা যে হচ্ছে আমি বলবো তা না। ক্লাইমেট আমাদের কি ধরনের সার্ভিস দেয় সেটাও কিন্তু আমরা সত্যিকারভাবে জানি না।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সুনীল অর্থনীতি উন্নয়ন নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গবেষকরা জানান, সমুদ্রে বিজ্ঞান গবেষণায় দেশ এখনো অনেক পিছিয়ে। প্রতিষ্ঠার ৮ বছরেও গভীর সাগরে গবেষণা করা এখনো সম্ভব হয়নি। পরিকল্পনা আছে ২৪ থেকে ২৮ পর্যন্ত, সেটা বাস্তবায়নের জন্য আমরা যেই কর্মকাণ্ড হাতে নিয়েছি, যেগুলো আমাদের বিজ্ঞানীরা উপস্থাপন করবে, সেগুলোকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায় এবং আরও কিভাবে যুগ উপযোগী করে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে পারি। আলোচকরা আরও বলেন, সমুদ্রে ক্ষুদ্র প্লাস্টিক কণার মজুদ বাড়ছে, তাই সাগর দূষণ মুক্ত জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি পূরণ হলেও অবসর ভেঙে ফিরবেন আর্চার রোমান সানা। স্বপ্ন দেখেন 2028 অলিম্পিকে খেলার। অর্জন এনে দেওয়ার পরও প্রাপ্য সম্মান না পাওয়ার আক্ষেপ রোমানের। আর্থিক অনিশ্চয়তা অবসরের অন্যতম কারণ বলে জানিয়েছেন এই আর্চার। দেশসেরা আর্চার রোমান সানার হঠাৎ অবসর ক্রীড়াঙ্গনে সম্প্রতি আলোচিত বিষয়। একাধিক গণমাধ্যমে অবসরের সিদ্ধান্তের কারণ জানিয়েছেন, লাল সবুজকে আন্তর্জাতিক পদক এনে দেওয়ার পরও হতাশা, আক্ষেপ আর্থিক অনিশ্চয়তা নিয়ে। তাহলে কি 28 বছর বয়সেই ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে? রোমান সানা জানিয়েছেন, দাবি মিটলেই সিদ্ধান্তে পরিবর্তন আনবেন। আমি তো চাই আমি এখনো খেলতে। আমার টার্গেট ছিল আমি 28 সালে অলিম্পিক অব্দি খেলবো। এভাবে তো আসলে পারা যায় না। একটা কতদিন খেলবো? আমার নিষেধাজ্ঞার জন্য আমার স্পন্সর থেকে শুরু করে সবকিছু চলে গেছে। তো আমি পুরা বলতে গেলে আমার কিছুই নাই। অর্জনের পর যথাযথ সম্মাননা না পাওয়ার আক্ষেপ রোমানের অনেক দিনের। সময়ের সঙ্গে তা বেড়েছে, যুক্ত হয়েছে আর্থিক সমস্যা। সব মিলিয়ে আর্চারিকে বিদায় বলেছেন রোমান। তার এই সিদ্ধান্ত এক ধরনের প্রতিবাদ। আগামীতে বদলের ডাক রোমানের। আমি বিয়ে শাদী করছি, যত টাকা আমার জমানো ছিল সবকিছুই তো আসলে খরচ হয়ে গেছে। বলতে গেলে গরিব মানুষ, সেটা তো বুঝতেই পারছেন। দিন আনি দিন খাওয়ার মতো এভাবেই সংসার চালাইতে। 30,000 টাকা কি চালাইতে পারি সংসার বলেন? শুধু আমার জন্য না, কিন্তু আমি এই উদ্যোগটা নিয়েছি যাতে আমাদের বাইরে এই জিনিসগুলো কেউই জানে না। ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্য অন্য ফেডারেশনের ছেলেদের যে চলতে কি পরিমাণ কষ্ট হচ্ছে, যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মেডেল পাচ্ছে, দেশে রিপ্রেজেন্ট করছে, তারা সামান্য এই 3,000 টাকা এমনকি কোনো কেউ তো পায়ই না। বাংলাদেশ আনসার বাহিনীর হয়ে খেলেন রোমান সানা। তার অবসরের সিদ্ধান্ত কারণ জানে না সংস্থাটির কর্তারা। খেলার থেকে বহিষ্কার হয়ে গেছে বা খেলা খেলবে না বা খেলা থাকবে না, ভবিষ্যতে আর খেলবে না, এরকম কিছু তো সে বলে নাই। ফেডারেশন রোমান সানার সিদ্ধান্তকে কিভাবে নেয় তারই অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনের আক্রমণ ভাগকে রুখতে সৌদি আরবের বিশেষ ক্যাম্পে রক্ষণে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরা। আধুনিক ফুটবলীয় কাঠামো ও সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সেরা প্রস্তুতির লক্ষ্য খেলোয়াড়দের। অভিজ্ঞদের পাশাপাশি দলের সাথে মানিয়ে নিয়েছে নতুন সদস্যরাও। বিশ্বকাপ বাছাই পর্ব ও এশিয়ান কাপের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম দিন শুধু ওয়ার্ম আপ করলেও দ্বিতীয় দিন থেকে চলছে খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা। ফুটবলীয় কাঠামোর দিক থেকে ঢের এগিয়ে সৌদি আরব। সেই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ফিলিস্তিনের বিপক্ষে 2 ম্যাচের জন্য সেরা প্রস্তুতির লক্ষ্য বেঙ্গল টাইগার্সের। মূল একাদশে ঢোকার চ্যালেঞ্জও বেড়েছে। একই পজিশনের জন্য লড়ছেন একাধিক ফুটবলার। অবভিয়াসলি বাংলাদেশের যে কোনো ফ্যাসিলিটির চেয়ে এখানে ফ্যাসিলিটি অনেক বেশি, এবং আমাদের হোটেল থেকে শুরু করে মাঠ সবকিছু অনেক ভালো। একদম ফুটবল এনভায়রনমেন্টের জন্য খুবই পারফেক্ট। আগের ক্যাম্পগুলোর চেয়ে এইবার এই টিমে কম্পিটিশন অনেক বেশি এবং সবাই পারফর্ম করতে চায় এবং সবাই পারফর্ম করার মতো অ্যাবিলিটি আছে। তো খুব বেশি কম্পিটিটিভ এই ক্যাম্প। সো প্রত্যেকটা প্লেয়ার এই কম্পিটিশন এনজয় করতেছে। প্রত্যেকটা ট্যুরে বিভিন্ন রকম যেগুলো আমাদের উইকনেস থাকে এগুলো নিয়ে আমরা কাজ করি। মিগাল অনেক ফ্রেন্ডলি ও সবার যার যে যা উইকনেস ওইটা নিয়ে বেশি কাজ করে, এবং সবচাইতে বেশি টিমে যেটা ইনভলভ ওই বিষয়গুলো নিয়ে কাজ করতেও অনেক পছন্দ করে। ফিলিস্তিনের শক্তিশালী আক্রমণ ভাগকে প্রতিহত করতে রক্ষণে বেশি মনোযোগ হাবিয়ার কাবরেরার। প্রথম সপ্তাহের অনুশীলনে সন্তুষ্ট কোচ। সবকিছুই খুব ইতিবাচকভাবে চলছে। দলও সবকিছুর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিচ্ছে, যেমনটা প্রত্যাশা করেছিলাম আমরা। ফিলিস্তিনের আক্রমণ ভাগ সামলাতে আজ আমরা বিশেষ করে রক্ষণ নিয়ে কাজ করেছি, আক্রমণ প্রতিহত করা নিয়ে কাজ করেছি। 21 মার্চ কুয়েতে অ্যাওয়ে ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে জামাল তোপুরা। 26 মার্চ হোম ম্যাচ কিংস অ্যারেনায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে।
ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। এ উপলক্ষে পুরো নগরীতে এখন সাজ রব। নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। প্রথমবারের মতো ঢাকার বাইরে এই কনসার্টের আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। বিকেলে কনসার্টের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন CRI ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় তিনি জানান, দেশের সেরা 8টি ব্যান্ড এবারে কনসার্টে অংশ নেবে। মাঠের ভেতরে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন অন্তত 50,000 মানুষ। এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে 11 নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 3টা থেকে শুরু হবে জয় বাংলা কনসার্ট, রাত 11:30 পর্যন্ত চলবে। উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া কেউ বাইরে থেকে আসতে পারবে না। তবে বাইরে আমরা একটা স্ক্রিন করে দিচ্ছি। 1.5 থেকে 2 লক্ষ হবে। মাঠের মধ্যে তো আর এতগুলো হবে না। মাঠে 12টি স্টেডিয়াম মিলে এখানে যা ক্যাপাসিটি একেবারে কানে পরিপূর্ণ হয়ে যাবে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছে একথা বলেন তিনি। মন্ত্রী প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে উপস্থিত না থাকায় জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। দেশের 5 জেলায় 5টি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসা ব্যবস্থাটাকে ভালোভাবে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু এই মেডিকেল কলেজগুলোতে ভিড় হবে না। আজকে সিলেট মেডিকেল কলেজ, উসমানী মেডিকেল কলেজ বলেন, চিটাগাং, ঢাকা, এগুলো তো শুধু সেবা না, এখানে শিক্ষাও, এখানে রিসার্চ করতে হবে, পরিবেশ দিতে হবে। সিরাজগঞ্জে মেডিকেল ছাত্রকে গুলির ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডাক্তার রায়হান শরীফকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডাক্তার মোহাম্মদ রায়হান শরীফকে ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করায় সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়। 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে তাদের। এদিকে অভিযুক্ত ওই শিক্ষককে অস্ত্র মামলায় আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরে যাবে। আর এর মধ্যে ছাত্রদের যে দাবি ছিল, একটা বড় দাবি, যে ডাক্তার রায়হান যেন এই কলেজে আর ফিরে না আসতে পারে, ডিজি অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ডাক্তার রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।